বিয়ের মণ্ডপে এবার মৌলি এবং অনিরুদ্ধের নকল বিয়ের সত্যি ফাঁস করবে বাণী এবং অনিরুদ্ধ। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো সাথী বাণীর সামনে দাঁড়িয়ে বলছে, আচ্ছা বাণী, তুমি কি একবার ভেবে দেখেছো তুমি তো এখন একা নও, তোমার ভিতরে কিন্তু একটা নতুন প্রাণ বেড়ে উঠছে, অথচ তুমি নিজের নির্দোষ প্রমাণ করতে গিয়ে তোমার আর সন্তানের নিরাপত্তার কথা ভুলেই গিয়েছ। বাণী চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাথে আবার বলতে থাকে, তুমি মদের আড্ডা পর্যন্ত চলে গিয়েছ। যদি সেখানে কোনো বিপদ হতো, যদি তোমার সন্তানের ক্ষতি হয়ে যেত, তাহলে তখন তার দায় কে নিত? তার উপর মৌলি তোমার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে, আর তুমি ওকে এমন মেরেছ যে দাঁত পর্যন্ত ভেঙে ফেলেছ। তুমি নিজেকে কি ভাবছো মৌলি এসব ভুলে যাবে? বাণী কিছু বলার আগে সাথী নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়। বলছে, আজ থেকে তুমি বাড়িতে বিশ্রাম নেবে, স্কুলে যাওয়া বন্ধ, পড়াশোনা বন্ধ, এখন শুধু তোমার সন্তানের কথাই তুমি ভাববে। এ কথা শুনে দরজার পাশে দাঁড়িয়ে থাকা অনিরুদ্ধ যেন অবাক হয়ে যায়। তখন তার মায়ের কাছে এসে বলে, মা, তুমি এগুলো কি বলছো? বাণী পড়াশোনা ছেড়ে দেবে মানে কি? সাথে এবার ছেলের দিকে তাকে ঘুরে দাঁড়ায়, বলছে, তুই চুপ কর অনিরুদ্ধ, এতদিন তোদের দুজনকেই সমর্থন করছি, আর নয়। এখন আমি যেটা বলবো শুধু বাণীর জন্যই বলবো, বাণীর ভালোর জন্যই বলবো। অনিরুদ্ধ তখন বলে, না মা, আমি তোমার সঙ্গে একমত নই। বাণী শুধু একজন মা নয়, সে একজন মানুষও বটে। সে পড়াশোনা করবে, নিজের লক্ষ্য পূরণ করবে, আর এই সঙ্গে ভালো মাও হবে। সাথী তখন দীর্ঘশ্বাস ফেলে। অনিরুদ্ধকে তখন বলে থাকে, শোন, এখন হচ্ছে সন্তানকে নিরাপদে পৃথিবীতে আনা। অনিরুদ্ধ তখন বলে, মা, আমার প্রথম সন্তান তো প্রিন্সেস, আমি ওকে যেমন আগলে রেখেছি এই সন্তানকেও আগলে রাখবো, আর বাণীকেও তার স্বপ্ন ছেড়ে আমি হতে দিব না। সাথী কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি আমার কথা বলে দিলাম, এরপর যদি দেখি বাণী আবার কোনো ঝুঁকি নিয়েছে তাহলে কিন্তু আমি একদম ছেড়ে দিব না। কথা শেষ করে তখন ওইখান থেকে চলে যায়। সাথী চলে যাওয়ার পর বাণীর চোখটা জলে ভিজে ওঠে। বলছে, আমি পারবো না মিস্টার চ্যাটার্জি। অনিরুদ্ধ অবাক হয়ে তাকায়, বলছে, কেন পারবে না বাণী? বাণী তখন কেঁপে উঠে বলে, যখন মাম্মা আমার গর্ভে ছিল তখন আমি একা ছিলাম, কাউকে পাশে পাইনি, একা হাতে সব সামলেছি, এবার আর পারবো না। অনিরুদ্ধ বাণীর হাত শক্ত করে ধরে আর বলে, তুমি পারবে বাণী, কারণ এবার তুমি একা নও, তোমার পাশে আমি আছি, পুরো পরিবার রয়েছে, আর তুমি রায়বাড়ির যোগ্য উত্তরাধিকারী হবে। বাণীর চোখে তখন জোড়ার ভালোবাসা একসঙ্গে যেন ঝিলমিল করছে। ঠিক তখনই ঘরে প্রবেশ করে পিনাক্ষী। সে নরম গলায় বলে, আমি মৌলির হয়ে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু বাণী মাথা নাড়ে, বলছে, না, ক্ষমা চাইতে হলে মৌলিকে আসতে হবে। অনিরুদ্ধ তখন কঠোর গলায় বলে, মৌলি যা করেছে তার জবাব আমি দিব, আর সে জবাব সবাইকে সামনে রেখেই দিব। পিনাক্ষী তখন আরও বলে, কি করতে চাও তুমি? অনিরুদ্ধ তখন একটু রহস্যময় হাসি দিয়ে বলে, কাল সকালে সবাই জানতে পারবে। পরদিন সকালে আমরা দেখতে পাবো রায়বাড়ির ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। নয়নতারা, ঈশানী, পিনাক্ষী, বিদ্যুৎ, মৌলি, কেউ জানে না কি হতে চলেছে। হঠাৎ সিঁড়ি বেয়ে নিচে নামে অনিরুদ্ধ আর বাণী। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। অনিরুদ্ধ সামনে এসে দাঁড়ায়। আজ আমি একটা ঘোষণা করতে চাই। যা শুনে ঘরের নিস্তব্ধতা একটু নেমে আসে। গতকাল মৌলি আমার স্ত্রীর সিঁদুর নিয়ে প্রশ্ন তুলেছে, তাই আজ আমি সেই প্রশ্নের জবাব দিতে চাই। মৌলির মুখ তখন মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। অনিরুদ্ধ বলে, সবার সামনে অগ্নিকে সাক্ষী রেখে আমি আবারও বাণীর সিঁড়িতে সিঁদুর পরাবো। যা শুনে পুরো ঘর পুরো স্তব্ধ হয়ে যায়। নয়নতারার মৌলি একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। অনিরুদ্ধ আবার বলে, আমার কাছে কাউকে কিছু প্রমাণ করার নেই, কিন্তু আমার স্ত্রীর সম্মান নিয়ে প্রশ্ন উঠলে আমি চুপ থাকতে পারি না। ঈশানী আবার উঠে দাঁড়ায়, যদি তোমরা নিজেরা এই সম্পর্কে সামাজিক স্বীকৃতি দিতে চাও তাহলে আমাদের আপত্তি কেন থাকবে? কিন্তু ঠিক তখনই মৌলি বিষাক্ত হাসি দিয়ে বলে ওঠে, যদি বিয়েটা সত্যি বৈধ হতো তাহলে আবার বিয়ে করার প্রয়োজন পড়তো না। বিদ্যুৎ সঙ্গে সঙ্গে সায় দেয়, আমরা তো আইনিভাবে বিয়ে করেছি, তাই আমাদের সম্পর্ক নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। যা শুনে তখন বাণী ঠোঁটে রহস্যময় হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে মৌলির সামনে গিয়ে বলে, সত্যি? তাহলে একটা কাজ করা যাক। মৌলি ভোরে কুচকে তাকায়, বলে, কী কাজ?
বাণী সবার সামনে উচ্চস্বরে বলে ওঠে, যেদিন আমি আর অনিরুদ্ধ আবার সামাজিকভাবে বিয়ে করব, সেদিন তুমি আর বিদ্যুৎ সবার সামনে সামাজিকভাবে বিয়ে করবে। মুহূর্তের মধ্যে মৌলি আর বিদ্যুতের মুখের রং উধাও হয়ে যায়। বিদ্যুৎ তো প্রায় কাঁপতে শুরু করে, বলছে, না না, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে। বাণী তখন বলে, তাহলে ভয় পাচ্ছ কেন? মৌলি তখন রেগে চিৎকার করে ওঠে, তুমি আমার বিয়ে নিয়ে প্রশ্ন তুলছ? বাণী তখন কড়া জবাব দেয়, বলছে, হ্যাঁ তুলছি না, শুধু চাচ্ছি সবাই নিজের সম্পর্কের সত্যিটা সবার সামনে প্রমাণ করুক। ঘরে সবাই তখন মৌলি আর বিদ্যুতের দিকে তাকিয়ে থাকে। তাদের মুখে যেন কোনো উত্তর নেই, কারণ তারা জানে যদি সত্যি সামাজিক বিয়ের আয়োজন হয় তাহলে তাদের মিথ্যের মুখোশটা সবার সামনেই খুলে যাবে। অনিরুদ্ধ তখন মৌলির দিকে তাকিয়ে বলে, আচ্ছা মৌলি, একটা কথা বলো তো, তুমি এত অস্থির হয়ে পড়ছো কেন? মৌলি তখন বিরক্ত হয়ে বলে, মানে আমি অস্থির হব কেন? কারণ তুমি বারবার বলছো তোমাদের বিয়ে করার কোনো দরকার নেই। আমার আর বাণীর বিয়ে নিয়ে তো তোমাদের অনেক প্রশ্ন, অথচ আমাদের বিয়েতে অন্তত দুজন সাক্ষী ছিল, মানুষ দেখেছিল। কথাটা বলেই সে বিদ্যুতের দিকে তাকায়। কিন্তু তোমাদের বিয়ে? বিদ্যুতের মুখ মুহূর্তে শুকিয়ে যায়। তোমাদের বিয়েটা কোথায় হয়েছিল? গাছতলায় নাকি অন্য কোথাও? সেটা তো কেউ জানে না। যা শুনে ঘরে প্রবেশ মুহূর্তের যেন ভারী হয়ে যায়। অনিরুদ্ধ এবার সোজাসুজি প্রশ্ন করে বসে, তাহলে সমস্যা কোথায়? যদি সত্যি তোমার স্বামী স্ত্রী হও তাহলে সবার সামনে আবার সামাজিকভাবে বিয়ে করতে তো ভয় পাচ্ছ কেন? মৌলি যা শুনে রেগে ওঠে, বলছে, তুমি কি বলতে চাচ্ছ? অনিরুদ্ধ তখন বলে, আমি কিচ্ছু বলতে চাচ্ছি না, শুধু চাচ্ছি তোমরা নিজেদের সম্পর্ককে আবার সম্মান দাও। তখন ঈশানী বলে ওঠে, আসলে অনিরুদ্ধ না ভুল কিছু বলেনি। যা শুনে অবাক হয়ে ঈশানীর দিকে তাকিয়ে থাকে মৌলি এবং নয়নতারা। ঈশানী তখন বলে, তোরা যখন বিয়ে করেছিলি তখন আমরা কেউ ছিলাম না, এটা আমরা কেউ মেনে নেইনি, কিন্তু তার মানে এই নয় যে সামাজিকভাবে তোদের বিয়ে হওয়া উচিত নয়। মৌলির বুকটা তখন ধকধক করতে শুরু করে দেয়, কারণ সে জানে এই বিয়ে যদি সত্যি আয়োজন করা হয় তাহলে বড় বিপদ হয়ে যাবে। সাথে এবার ঈশানীর পাশে এসে দাঁড়ায়, আমরাও তো চেয়েছিলাম তোমার বিয়েটা ধুমধাম করে দিতে, এখন যদি একই দিনে দুটো বিয়ে হয় তাহলে আপত্তি কোথায়? মৌলি আর বিদ্যুতের মুখের দিকে তাকালে মনে হচ্ছিল যেন মাটির নিচে ঢুকে যেতে পারলেই বাঁচে। ঠিক তখনই ঈশানী ঘোষণা করে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, সেদিন দুইটা ছাদনাতলা হবে, একটা বাণী আরেকটা অনিরুদ্ধ, আর অন্যটাতে মৌলি এবং বিদ্যুৎ। কথাটা শুনে যেন বজ্রপাত হলো। বিদ্যুতের মুখ থেকে প্রায় কথাই বেরোচ্ছিল না। মনের মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, যদি কুয়াশা জানতে পারে তাহলে কি হবে? অন্যদিকে মৌলির মাথায় কোনো কাজ করছে না। এতদিন ধরে যে মিথ্যার উপর দাঁড়িয়ে সে সবাইকে চালিয়ে এসেছে, সেই মিথ্যা এবার ভেঙে পড়ার মুখে। ঠিক তখনই অনিরুদ্ধ আরেকটি কথা বলে ওঠে, যে কথাটা শুনে ঘরের সবাই আরও অবাক হয়ে যায়। বলছে, মাসিমণি, আমার একটা অনুরোধ আছে। ঈশানী তাকায়, বলছে, কি অনুরোধ? অনিরুদ্ধ তখন বলে, যেদিন বিয়ে হবে সেদিন যেমন তোমরা মরিকে সম্প্রদান করবে, ঠিক তেমনভাবে বাণীকেও তোমরা সম্প্রদান করবে। বাণী অবাক হয়ে অনিরুদ্ধের দিকে তাকিয়ে থাকে, তার চোখ একদম জলে ভিজে যায়। অনিরুদ্ধ বলতে থাকে, বাণীর জীবনে দুবার বিয়ে হয়েছে, কিন্তু কোনোবারই নিজের মা বাবার আশীর্বাদ নিয়ে বিয়ে করতে পারেনি। প্রথমবার ভাগ্যে নির্মম খেলায়, দ্বিতীয়বার পরিস্থিতির কারণে অনিরুদ্ধর গলা তখন ভারী হয়ে আসে। আমি চাই না এবারও ওর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা অপূর্ণ হয়ে যাক। বাণীর চোখ দিয়ে তখন টপ টপ জল পড়তে থাকে, কারণ সে কখনো ভাবেনি কেউ তার মনের এই না বলা কষ্টটা এত গভীরভাবে বুঝতে পারবে। নয়নতারা তখন একটু খোঁচা দিয়ে বলে, এখন বুঝলাম বিয়ে করার এত শখ হঠাৎ কেন জেগেছে। আসলে বাণীকে বাড়ির মেয়ে হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছ, তাই না? কিন্তু অনিরুদ্ধর সঙ্গে সঙ্গে বলে, না ঠাম্মি, বাণীকে প্রতিষ্ঠা করার জন্য আমার কোনো অনুষ্ঠানের দরকার নেই। তখন বাণীর দিকে তাকিয়ে অনিরুদ্ধ বলে, বাণী আজ নিজের যোগ্যতায় সবার হৃদয় জায়গা করে নিয়েছে। এরপর সাথে ঈশানীর কাছে এগিয়ে বলে, ঈশানী, একবার সব অভিমান ভুলে দেখো, সিঁদুরের মর্যাদা নিয়ে এত কথা হচ্ছে, একটা মেয়ে শুধু তার মা বাবার আশীর্বাদ চায়, এতটুকু কি আমরা দিতে পারি না? পিনাক্ষীও তখন বলে, হয়তো সময় এসেছে পুরানো কষ্টগুলো ছেড়ে দেওয়ার। পুরো ঘরে তখন আবেগঘন পরিবেশ। ঈশানী কিছুক্ষণ চুপ থেকে বলে, তার চোখ দিয়েও জল পড়ছে। বাড়ির দিকে তাকিয়ে যেন বহু বছরের স্মৃতি ফিরে পেয়েছে। অবশেষে তিনি উঠে দাঁড়ালেন। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। ঈশানী তখন বলে, আমি রাজি। শুধু দুটি শব্দ, কিন্তু সে দুটি শব্দ যেন বাণীর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
বাণীর চোখের জল আর আটকে রাখতে পারে না। অনিরুদ্ধ হাসে, সাথীও তখন হাসতে থাকে। পিনাক্ষীও খুব খুশি হয়ে যায়। আর দূরে দাঁড়িয়ে মৌলের বিদ্যুতের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা জানে আজ বাণী জিতেছে। আর আগামী দিনে বিয়ের মণ্ডপে হয়তো তাদের সমস্ত মিথ্যের মুখোশ খুলে যাবে। তাহলে কি সত্যি বাণী সবার সামনে মৌলের বিদ্যুতের আসল সত্যিটা প্রকাশ করতে পারবে, নাকি শেষ মুহূর্ত নতুন করে ষড়যন্ত্র করবে মৌলি? শেষ উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে। তো নেক্সট পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।